টেক দুনিয়ায় নাথিং ফোনের নতুন কোনো সিরিজ মানেই স্মার্টফোন মার্কেটে নতুনত্বের ছড়াছড়ি। গত কয়েক বছর ধরে তাদের ট্রান্সপারেন্ট ডিজাইনের যে ট্রেন্ড সেটা মার্কেট বেশ ভালোভাবে গ্রহণ করেছে। তবে এবার তারা রিলিজ করেছে নাথিং ফোন 4A Pro। কিন্তু প্রশ্ন হলো, এই বাজেটে ফোনটি আসলেই ভ্যালু ফর মানি কিনা, কিংবা এই ফোনটা আপনার কেনা উচিত হবে কিনা, চলুন জেনে নেওয়া যাক। শুরুতেই কথা বলি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। পেছনের দিকে তাকালেই দেখবেন আইফোন 17 প্রো এর মতো বড় সড়ো একটি রেক্টেঙ্গুলার ক্যামেরা মডিউল। তবে সবচেয়ে বড় স্বস্তির জায়গা হলো নাথিং এবার তাদের রেয়ার প্যানেলে গ্লাসের পরিবর্তে অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করতে চলেছে, যেটাকে নাথিং বলে অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম মেটাল। তাই হাত থেকে পড়ে গেলে রেয়ার প্যানেলে গ্লাস ফেটে যাওয়ার ভয়টা এবার কিছুটা হলেও কমেছে। ফোনটির থিকনেস 7.95 মিলিমিটার এবং এই ফোনটার ওজন প্রায় 210 গ্রামের মতো। ফ্ল্যাট মেটাল ফ্রেমের কর্নারগুলো হালকা কার্ভড রাখা হয়েছে, যাতে করে হাত দিয়ে ধরলে বেশ সলিড এবং আরামদায়ক একটা হ্যান্ড ফিল দেয়। আর এবার সাধারণ গ্লিফ লাইটের পরিবর্তে তারা ব্যবহার করেছে গ্লিফ মেট্রিক্স, যেটা সরাসরি তাদের ফ্ল্যাগশিপ নাথিং ফোন 3 এর মতোই। এই গ্লিফ মেট্রিক্সটা মূলত একটা ছোট্ট স্ক্রিন হিসেবে কাজ করে, যেখানে ফোনকে উল্টো করে রাখলেও ফুড ডেলিভারি, লাইভ ট্র্যাকিং বা টাইমার ইত্যাদি দেখা যায়। তবে বিল্ড কোয়ালিটি কিছুটা স্ট্রং হলেও এই ফোনে দেওয়া হয়েছে IP65 এর রেটিং, আর এটা ফোনটাকে শুধুমাত্র হালকা ডাস্ট এবং পানির ছিটকা থেকেই বাঁচাতে পারবে। আর এই 65 থেকে 70 হাজারের রেঞ্জের ফোনগুলিতে IP68, 69 রেটিং থাকে, যার ফলে সেগুলো অনেকটাই ওয়াটারপ্রুফ হয়ে থাকে। এইটা নাথিং ফোনের বিল্ড কোয়ালিটির দিক দিয়ে একটা নেগেটিভ দিক বলা যায়। ফোনটির সামনের দিকে রয়েছে 6.83 ইঞ্চের একটা বিশাল 1.5K অ্যামোলেড ডিসপ্লে, আর ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i, যার বেজেলগুলো মাত্র 1.85 মিলিমিটার, যা ফোনটিকে সামনে থেকে বেশ প্রিমিয়াম লুকই দিচ্ছে। এছাড়া এই ডিসপ্লেটিতে রয়েছে 144 হার্টজের রিফ্রেশ রেট, যা ডেইলি ইউজে বা স্ক্রল করার সময় মাখনের মতো স্মুথনেস দিবে। আর ডিসপ্লেটির ব্রাইটনেসের ক্ষেত্রে নাথিং ক্লেম করছে 5000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যাবে, যার ফলে প্র্যাকটিক্যাল ইউজের সময় আউটডোর ভিজিবিলিটি খুবই ভালো থাকবে। তাছাড়া ডিসপ্লেটি 10-বিট কালার এবং HDR10 সাপোর্ট করে, যার ফলে কন্টেন্ট কনজিউম করার এক্সপিরিয়েন্স এই বাজেটের স্ট্যান্ডার্ড অনুযায়ী একদম পারফেক্ট। তবে 6.83 ইঞ্চ এটা ফোনের ক্ষেত্রে বেশ বড় একটা সাইজ, তাই কম্প্যাক্ট ফোন যারা খুঁজছেন বা এক হাতে যারা বেশি ফোন ব্যবহার করেন, তাদের কাছে এটা একটু আনকমফোর্টেবল লাগতে পারে। এবার আসি ক্যামেরায়, কারণ আপার মিড রেঞ্জ সেগমেন্টে এবার সবচেয়ে বড় হার্ডওয়্যার আপগ্রেডটা এখানেই হয়েছে। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপের মেইন সেন্সর হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটা সোনির লেন্স, যে লেন্সটা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS সাপোর্ট করে, যেটার কালার প্রসেসিং ডে লাইট এবং লো লাইটে বেশ ভালো এবং ন্যাচারাল। তবে এই ক্যামেরার মূল সেলিং পয়েন্ট হলো 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স। আর মজার ব্যাপার হচ্ছে 60 থেকে 65 হাজার টাকার বাজেটে সাধারণত কোম্পানিগুলো পেরিস্কোপ লেন্স দিতে চায় না, আর এটা দিয়ে 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম করা যায়, আর ডিজিটাল জুম করা যায় 140x পর্যন্ত। প্র্যাকটিক্যাল ইউজে 3.5x অপটিক্যাল জুমে তোলা ছবি পোর্ট্রেট শটগুলোতে খুব ভালো এজ ডিটেকশন এবং ন্যাচারাল ডেপথ পাওয়া যায়। সাথে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ভিডিওর কথা বলতে গেলে এটি দিয়ে 4K আলট্রা XDR ভিডিও রেকর্ড করা যায়, তবে শুধুমাত্র 30 FPS এ সীমাবদ্ধ। আর এই জায়গায় নাথিং 60 FPS এর অপশন দিতে পারলে একটু বেটার হতো, কিন্তু এই ফোনে ব্যবহার করা আলট্রা ওয়াইড লেন্সটা 8 মেগাপিক্সেলের হওয়ায় এই লেন্স দিয়ে তোলা ছবিগুলো অন্য লেন্সগুলো থেকে তুলনামূলক পিছিয়ে থাকে। ক্যামেরা হার্ডওয়্যারে তারা ভালো করলেও আমার মতে পারফরমেন্স সেকশনে এসে তারা একটু তো কম কিছু করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার আর্কিটেকচারের কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 প্রসেসর। সাথে রয়েছে LPDDR5X 8GB or 12GB র্যাম ভেরিয়েন্ট এবং UFS 3.1 সাপোর্টেড 128 এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। ডে টু ডে টাস্ক, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা অ্যাপ ওপেনিং নিয়ে আপনি কোনো ধরনের ল্যাগই পাবেন না। ফোনটির ভিতরে রয়েছে 5300 স্কয়ার মিলিমিটারের ভেপার চেম্বার কুলিং সিস্টেম, যার ফলে ফোনটি থার্মাল ম্যানেজমেন্ট বেশ ভালোভাবে করতে সক্ষম। এবার আসি গেমিং বেঞ্চমার্ক স্কোরে। এই ফোনে থাকা স্ন্যাপড্রাগন 7 Gen 4 প্রসেসরের AnTuTu স্কোর প্রায় 10,15,000 এর কাছাকাছি। আর গেমিং এর ক্ষেত্রে এই ফোন দিয়ে PUBG মোবাইল 90 FPS এ স্মুথলি খেলা যায়। আর এইটা যেহেতু কোনো গেমিং সেন্ট্রিক ফোন মোটেও না, তাই অনেকক্ষণ গেমিং করলে মাঝে মধ্যে হালকা ফ্রেম ড্রপ পাওয়া যায়। তাই সিমিলার বাজেটে যারা গেমিং ফোন খুঁজছেন তারা iQOO Neo 5 Pro কিংবা
OnePlus 12R ফোনগুলো দেখতে পারেন, কেননা এই ফোনগুলিতে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটা স্ন্যাপড্রাগন 7 Gen 4 থেকে অনেকটাই পাওয়ারফুল। আর হ্যাঁ, যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। অপারেটিং সিস্টেমের দিক দিয়ে নাথিং সবসময় তাদের ক্লিন এক্সপিরিয়েন্সের জন্য পরিচিত, আর এই ফোনটি আউট অফ দ্য বক্স নাথিংওএস 4.1 বেসড অন অ্যান্ড্রয়েড 16 এর সাথে আসে। নাথিংওএস এর মূল আকর্ষণ হলো এর ডট ম্যাট্রিক্স ডিজাইন এবং মিনিমালিস্টিক লুক। এখানে থার্ড পার্টি কোনো ব্লোটওয়্যার বা ফালতু এডস থাকে না, আর এর অ্যানিমেশনগুলো দারুণ স্মুথ, অনেকটা গুগল পিক্সেল কিংবা iOS এর মতোই ফিল দেয়। আর ফোনটির পেছনে থাকা গ্লিফ ম্যাট্রিক্সের সাথে সফটওয়্যার ইন্টিগ্রেশন আগের চেয়ে অনেক বেশি কাজের। নাথিং কোম্পানি এই ফোনে অফিসিয়ালি 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি প্যাচের প্রতিশ্রুতি দিয়েছে। তবে যারা স্যামসাং এর ওয়ান ইউআই বা শাওমির কালারফুল কাস্টমাইজেশন পছন্দ করেন, তাদের কাছে নাথিং এর এই ব্ল্যাক এন্ড হোয়াইট মিনিমাল মনোক্রমিক লুকটি অনেকটা বোরিং লাগতে পারে। 144 হার্টজের বিশাল ডিসপ্লে চালানোর জন্য এই ফোনটিতে দেওয়া হয়েছে 5400 mAh এর একটি ব্যাটারি। প্রসেসরের পাওয়ার এফিসিয়েন্সি এবং সফটওয়্যার অপটিমাইজেশন ভালো হলেও হেভি ইউজ করার পরেও আপনি অনায়াসেই পুরো একদিনের বেশি ব্যাকআপ পেয়ে যেতে পারেন। নর্মাল বা ক্যাজুয়াল ইউজে এটা 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। চার্জিং এর জন্য ফোনটি 50 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি দিয়ে ফোনটিকে শূন্য থেকে ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টার একটু বেশি সময় লাগে। তবে প্রত্যেকবারের মতো এবারও নাথিং 4 সিরিজের সাথে কোনো চার্জার দিচ্ছে না। এর মানে চার্জারের জন্য আপনাকে এক্সট্রা 2 থেকে 3,000 টাকা খরচ করতে হবে। আবার এদিকে যেখানে অন্যান্য ব্র্যান্ড 60 থেকে 65,000 এর বাজেট রেঞ্জে 7 থেকে 10,000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করে এবং সাথে 80 থেকে 100 ওয়াটের ফাস্ট চার্জিং দিচ্ছে, সেখানে আমি বলবো নাথিং এই দিক দিয়ে বেশ পিছিয়েই আছে। এছাড়া এই ফোনে নেই কোনো ধরনের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। তবে 60-65,000 টাকা বাজেটে এই নাথিং ফোন 4A Pro কি আপনার কেনা উচিত? দেখুন, আপনি যদি একজন গেমার হন এবং শুধু পারফরমেন্সের জন্য ফোন খোঁজেন, তবে আমি বলবো এই ফোনটি স্কিপ করুন। আপনি নির্দ্বিধায় iQOO বা OnePlus কিংবা গুগল পিক্সেলের দিকে যেতে পারেন। কিন্তু আপনি যদি এমন একটি ফোন চান যেটা ডিজাইন রাস্তায় বের হলে মানুষ আপনার ফোনের দিকেই তাকিয়ে থাকবে, আর বিল্ড কোয়ালিটি মোটামুটি সলিড, যেখানে একদম ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন, ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট এবং সব মিলিয়ে ব্যালেন্সড একটা ফোন, তাহলে নাথিং ফোন 4A Pro আপনার জন্য দারুণ অপশন হতে পারে। সো এই ছিল নাথিং ফোন 4A Pro নিয়ে আমাদের বিস্তারিত অনেস্ট রিভিউ। অ্যালুমিনিয়াম মেটাল বডির এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিও ইনফরমেটিভ মনে হলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর সামাজিক কাজে লেগে পড়ুন। ধন্যবাদ।